ওভার থিঙ্কিং এই ব্যাপারটা যদি আমাদের জীবনে না থাকতো তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যেত। মাঝে মধ্যে এমন হয় আমরা একটা মেসেজ টাইপ করার পর সেন্ড বাটনের উপর হাত নিয়ে চিন্তা করি মেসেজটা কি সেন্ড করব নাকি করব না। আবার মাঝে মধ্যে এমন হয় ধরেন আমরা কোথাও শপিং করতে গেলাম, হয়তো শার্ট কিনবো, তো 2-3টা শার্ট একটু একটু পছন্দ হয়েছে। এখন আমরা কনফিউজড হয়ে যাই যে কোন শার্টটা আসলে নিব, ওভার থিঙ্কিং শুরু হয়ে যায়। এগুলো তো গেল নর্মাল ব্যাপার। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরুন আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, ওরে ভাই এইসব ক্ষেত্রে তো আমরা ওভার থিঙ্কিং করতে করতে অ্যাকচুয়াল কাজটাই আর শুরু করতে পারি না। মাঝে মধ্যে এমন হয় যে আমরা ওভার থিঙ্কিং করতে করতে আমাদের প্যানিক অ্যাটাক হয়ে যায়। ওভার থিঙ্কিং ব্যাপারটা এতটা জটিল আমাদের জীবনে। সো আমার আজকের ভিডিওতে আমি কিভাবে এই ওভার থিঙ্কিং সমস্যাটা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং কিভাবে এই ওভার থিঙ্কিং সমস্যাটাকে আমরা ডিপ থিঙ্কিং এ পরিবর্তন করে আমাদের জীবনে এগিয়ে যেতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো যে কোনো রোগের চিকিৎসা করতে হলে প্রথমে সেই রোগটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন প্রথমে আমরা বুঝার চেষ্টা করি আমরা আসলে কেন ওভার থিঙ্কিং করি। ওভার থিঙ্কিং এর প্রথম কারণটা যদি আমি বলি, ব্যাপারটা কিছুটা হতাশাজনক আমাদের জন্য, কারণ আমাদের ব্রেন বাই ডিজাইন কিছুটা ওভার থিঙ্কিং করার জন্যই বানানো। বিষয়টা একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। যেমন আদিকালে আমরা কিন্তু এখনকার মতো বাসা বাড়িতে থাকতাম না। আমাদের পূর্বপুরুষরা কিন্তু বনে জঙ্গলে বসবাস করত। তো এই বনে জঙ্গলে থাকার সময় বনে জঙ্গলেতে অনেক হিংস্র পশু পাখির আক্রমণের সম্ভাবনা থাকে। তো সেই জন্য মানুষের ব্রেন সবসময় এই ওভার থিঙ্কিং মুডে বা অ্যালার্ট মুডে থাকতো। এই ওভার থিঙ্কিং বা অ্যালার্ট মুডটা মানুষের তখন টিকে থাকার জন্য জরুরি ছিল। সময়ের সাথে সাথে আমরা এখন বনে জঙ্গলে থাকি না, কিন্তু আমাদের ব্রেনের সেই পুরনো ফিচারটা এটা কিন্তু আমাদের ব্রেনে রয়ে গেছে। এই জন্য আমাদের ব্রেন সব কিছুতেই একটু ওভার থিঙ্কিং করে ফেলে বা করে ফেলতে চায়। ওভার থিঙ্কিং এর দ্বিতীয় কারণটা হলো ভয়, ভুল সিদ্ধান্তের ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়, ব্যর্থতার ভয়। দেখুন আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আমাদেরকে প্রতিনিয়তই অনেক বেশি ক্রিটিসিজম, অনেক বেশি অন্যের সাথে তুলনা এসবের মধ্যে দিয়ে যেতে হয়। এই জন্য যে কোনো ডিসিশন নিতে গেলে আমরা 100 বার চিন্তা করি, আচ্ছা যদি আমার ডিসিশনটা ভুল হয়, আমি যদি ব্যর্থ হই, তাহলে তো অনেক কথা শুনতে হবে, মানুষ কি বলবে। এরকম চিন্তা করতে করতে আমরা ছোট সিদ্ধান্তকেই অনেক সময় অনেক বড় বানিয়ে ফেলি, অর্থাৎ ওভার থিঙ্কিং করে ফেলি। এই জিনিসটাকে অ্যানালাইসিস প্যারালাইসিসও বলে। অর্থাৎ কোনো একটা জিনিস নিয়ে আমরা এত বেশি চিন্তা করে ফেলি যে শেষমেশ আর ওই সিদ্ধান্তটাই আর নিতে পারি না। ওভার থিঙ্কিং এর তৃতীয় কারণ হিসেবে আমি বলবো অতিরিক্ত কন্ট্রোল করতে চাওয়ার চেষ্টা। আমরা কিছু মানুষ এমন আছি সবকিছুকেই 100% কন্ট্রোল করতে চাই। আমরা ভাবি যতক্ষণ পর্যন্ত আমি সবকিছু 100% ক্লিয়ারলি বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই করব না। কিন্তু এখানে সমস্যাটা হলো জীবনের সবকিছুই আসলে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমাদের কন্ট্রোলে থাকে না। এরকম সবকিছু কন্ট্রোল করতে চাওয়ার চেষ্টা থেকেই জন্ম হয় ওভার থিঙ্কিং এর। অনেক সময় দেখা যায় কেউ যখন আমাদের একটা মেসেজ সিন করে রেখে দেয়, রিপ্লাই দেয় না, তখন আমরা কত কিছু চিন্তা করে ফেলি যে হয়তো সে আমাকে ইগনোর করছে, হয়তো সে আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। অথচ বাস্তবে কিন্তু এমন না হতে পারে, হয়তো সেই মানুষটা অনেক বেশি ব্যস্ত আছে, সেই জন্য হয়তো রিপ্লাই দিতে পারছে না। ওভার থিঙ্কিং এর চতুর্থ কারণ হিসেবে আমি বলবো, এবং এই কারণটাই আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটার জন্য আসলে আমরা বেশিরভাগ মানুষ আসলে ওভার থিঙ্কিং করি, সেই জিনিসটা হচ্ছে আমাদের পাস্ট ট্রমা। অর্থাৎ যারা অতীতে কোনো ভুল করেছে বা কোনো রিজেকশনের মধ্যে দিয়ে গিয়েছে অথবা কারো দ্বারা প্রতারিত হয়েছে, সেই সমস্ত মানুষ আসলে কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। অর্থাৎ তারা ভবিষ্যতে একই ধরনের ঘটনা এড়াতে তাদের ব্রেনের মধ্যে একটা অতিরিক্ত সেফটি নেট তৈরি করে, যার কারণে তারা প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করে এবং তাদের নিজের উপর বিশ্বাস কম থাকে এবং তাদের ব্রেন সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও কল্পনা করতে থাকে। এবং এটা আমাদের ওভার থিঙ্কিং করার সবচেয়ে বড় কারণ। সব ওভার থিঙ্কিং আসলে আমাদের জন্য খারাপ না, আসলে নেগেটিভ ওভার থিঙ্কিং গুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক। কেন আমরা ওভার থিঙ্কিং করি এই কারণগুলো নিয়ে তো কথা বললাম। তো এখন চলেন কথা বলা যাক এই নেগেটিভ ওভার থিঙ্কিং গুলোকে আমরা কিভাবে বন্ধ করে ডিপ থিঙ্কিং এ পরিবর্তন করতে পারি সেটা নিয়ে কিছু টিপস শেয়ার করি আপনাদের সাথে। আচ্ছা, এই ওভার থিঙ্কিং কে কন্ট্রোল করার জন্য আমি প্রথম যে টেকনিকটার কথা বলবো সেই টেকনিকটার নাম হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক। অর্থাৎ আমাদের মাইন্ডকে প্রেজেন্টে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। লক্ষ্য করলে দেখবেন আমরা যখনই ওভার থিঙ্কিং করি তখন আমরা প্রেজেন্টে থাকি না, আমরা হয়তো ফিউচারের কোনো ওয়ার্স্ট সিনারিও চিন্তা করি অথবা অতীতের কোনো বাজে অভিজ্ঞতার থেকে ওভার থিঙ্কিংটা করি। যখন আমরা বুঝতে পারবো যে আমরা ওভার থিঙ্কিং করছি, ঠিক সেই মুহূর্তে 5, 3, 2, 1 এই টেকনিকটা করে আমরা আমাদের মাইন্ডকে প্রেজেন্টে নিয়ে আসার চেষ্টা করব। এই জিনিসটা কি? 5 মানে আপনি আপনার আশেপাশের 5টা নতুন জিনিসের দিকে তাকানোর চেষ্টা করবেন। তারপর 4 আপনি আপনার চারপাশে 4টা নতুন জিনিসের টাচ করেন। তারপর 3 আপনি 3টা নতুন শব্দ শুনেন অথবা 3টা নতুন শব্দ বলেন। তারপর 2 আপনি 2টা নতুন ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেন। তারপর 1 একটা ডিপ ব্রেথ নেন। এই জিনিসগুলো করার মাধ্যমে হবে কি, আপনি এই যে ওভার থিঙ্কিং করার যে প্যাটার্নটার মধ্যে ছিলেন এই প্যাটার্নটাকে আপনি ভেঙে দিলেন, আপনার মাইন্ডটাকে আপনি শিফট করে ফেললেন।
এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। সেকেন্ড যে টেকনিকটা নিয়ে কথা বলবো সেটাকে বলে ফার্স্ট ব্রিক রুল। সেটা কেমন, চলেন বুঝিয়ে বলি। যখন আমরা একটা বড় কাজ করার চিন্তা করি তখনই আমাদের মধ্যে ওভার থিঙ্কিং শুরু হয়ে যায়, কাজটাকে অনেক বেশি জটিল মনে হয়, কাজটা করার জন্য একটা অনীহা চলে আসে, প্রোক্রাস্টিনেশন শুরু হয়ে যায়। এখানেই আপনাকে হেল্প করতে পারে এই ফার্স্ট ব্রিক রুল। সেটা কিভাবে? অর্থাৎ আপনি একটা পুরো ওয়াল একসাথে বানানোর চিন্তা না করে প্রথম ইটটা কিভাবে বসাবেন সেটা নিয়ে চিন্তা করেন। অর্থাৎ বড় একটা কাজকে ছোট অ্যাকশনে ভেঙে ফেলা। শুধু প্রথম স্টেপটা নিয়ে নিলেই আমাদের ব্রেন ওভার থিঙ্কিং মুড থেকে অ্যাকশন মুডে চলে আসে। তখন আর আমাদের ওই কাজটা করতে খুব বেশি ব্যাক পেতে হয় না। যেমন ধরুন আপনি আপনার রুমটা ক্লিন করার কথা চিন্তা করছেন, কিন্তু করবেন করে আপনি আসলে সময় ক্ষেপণ করছেন, আপনি ওভার থিঙ্কিং করছেন। প্রথমে আপনার টেবিলটা গুছিয়ে ফেলবেন, বইগুলোকে সঠিক জায়গায় সেট করে ফেলবেন। তখন দেখবেন যে আপনার ব্রেনে অ্যাকশন মুড চালু হয়ে যাবে। তখন এই ওভার থিঙ্কিং এর প্যাটার্নটা ভেঙে যাবে এবং আপনি কাজটা আস্তে আস্তে করে ফেলতে পারবেন। মানে আপনি একটা মোমেন্টাম পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ধরেন কোনো একটা কোর্স করতে চান, আপনি কোনো একটা স্কিল শিখতে চান, পুরো জিনিসটাকে একসাথে করতে না যেয়ে অনেক জটিলভাবে চিন্তা না করে প্রথম কোন অ্যাকশনটা নেবেন এটা নিয়ে চিন্তা করে ওই অ্যাকশনটা নিয়ে নেন, তাহলে দেখবেন বাকি কাজটা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। 3 নম্বরে আমি যে টেকনিকটার কথা বলবো এটাকে বলে ডিসিশন হ্যাবিট। অর্থাৎ এটা হলো আপনার ব্রেনকে নিয়মিত ছোট ছোট ডিসিশন নিতে ট্রেন করানো। ধরুন সকালে বাসা থেকে বের হওয়ার আগে আপনি চিন্তা করেন যে আজকে কোন কাপড়টা পরবো, আপনি দ্রুত ডিসিশন নিয়ে একটা কাপড় পরে ফেললেন। অথবা কোনো একটা কাজ করার আগে আপনি বারবার আগে চিন্তা করতেন যে কোন কাজটা আগে করব, কোথা থেকে আগে শুরু করব, এরকম চিন্তা না করে আপনি দ্রুত কাজটা শুরু করে ফেললেন। এইভাবে ছোট ছোট ডিসিশন দ্রুত নিতে থাকলে হয়তো মাঝে মধ্যে আমাদের দু একটা ডিসিশন ভুল হবে, তবে এর মাধ্যমে এই যে আমাদের ওভার থিঙ্কিং করার যে অভ্যাস এটা থেকে আমরা বের হতে পারবো। ডিসিশন নিতে গিয়ে যে আমাদের মধ্যে যে ভয়টা কাজ করে সেটাকে কমিয়ে দ্রুত ডিসিশন নিতে পারবো। আমাদের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে যে না আমি ডিসিশন নিতে পারি। 4 নম্বর যে টেকনিক এটাকে বলে ওরি 15 টেকনিক। এটা কেমন? ধরুন আপনার বাসায় একটা ওয়াশিং মেশিন আছে, আপনি কি একটা কাপড় ময়লা হলে সাথে সাথে সেই কাপড়টাকে ওয়াশিং মেশিনে দিয়ে দেন? অবশ্যই না। আপনি অনেকগুলো ময়লা কাপড় একসাথে জমান, তারপরে সেই ময়লা কাপড়গুলোকে আপনি একসাথে ওয়াশিং মেশিনে দেন। ঠিক একইভাবে আমাদের মাথায় যখন কোনো জিনিস নিয়ে এরকম নেগেটিভ থিঙ্কিং বা ওভার থিঙ্কিং আসবে তখন আমরা আমাদের ব্রেনকে সিগন্যাল দিব এই জিনিসটা নিয়ে আমি এখন চিন্তা করব না, এটার জন্য আমি দিনের একটা নির্দিষ্ট সময়ে এই জিনিসটা নিয়ে চিন্তা করব। এখন বরঞ্চ যে কাজটা গুরুত্বপূর্ণ বা আমি যে গুরুত্বপূর্ণ কাজটা করছিলাম সেই কাজটা করি। এইরকম চিন্তা যখন আসবে আপনি প্রয়োজনে আপনার ফোনে যে নোটপ্যাডে একটা শিট বানিয়ে রাখবেন, সেখানে সেই চিন্তাগুলো লিখে রাখবেন যে পরবর্তীতে দিনের একটা নির্দিষ্ট সময়ে আমি এই চিন্তাগুলো নিয়ে বসবো। এখন আপাতত আমার মূল যে কাজটা করা দরকার, আমি যে কাজটা করছিলাম গুরুত্বপূর্ণ সেটাতে ফোকাস দিই। তো এই জিনিসটা করলে হবে কি, আপনি যখন দিনের শেষে ওই নোটপ্যাডটা নিয়ে বসবেন কোন কোন জিনিসগুলো নিয়ে আসলে আমি ওভার থিঙ্কিং করছিলাম, তখন দেখবেন এই জিনিসগুলো বেশিরভাগই আসলে কোনো গুরুত্বপূর্ণ চিন্তাই না। তো এই ওরি 15 টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা এই ওভার থিঙ্কিং প্রবলেমটা থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা চলুন এবার আপনাদেরকে এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল টেকনিকটার কথা বলি। মূলত আমরা সবচেয়ে বেশি ওভার থিঙ্কিং করি ভবিষ্যতের অনিশ্চয়তা বা ভবিষ্যতের আনসার্টেনিটির কারণে। যেমন আমি আজকে যে প্ল্যানটা করছি আমার এই বিজনেসটা করার জন্য, এই প্ল্যানটা যদি কাজ না করে তাহলে কি হবে, আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে, এই কারণটার কারণে আমরা সবচেয়ে বেশি ওভার থিঙ্কিং করি। এবার আমি বলবো আপনি এই জিনিসটাকে একটু উল্টোভাবে দেখার চেষ্টা করেন। আসলে এই আনসার্টেনিটি ব্যাপারটা আছে দেখে আমাদের জীবন আসলে এত বেশি সুন্দর। ধরুন আপনি ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথাই চিন্তা করেন, আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা দেখতে বসেছেন, কিন্তু আপনি জানেন কোন দল আসলে ম্যাচটা জিতবে। তাহলে আমাদের মধ্যে কি বিন্দুমাত্র কোনো এক্সাইটমেন্ট থাকবে? আমরা এখন যেমন অনেক বেশি আগ্রহ নিয়ে একটা ম্যাচ দেখতে বসি বা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে বসি, তার বিন্দুমাত্র আগ্রহ কি আমাদের মধ্যে অবশিষ্ট থাকবে যদি এই আনসার্টেনিটিটা না থাকতো? যদি এই আনসার্টেনিটিটা না থাকতো তাহলে কোনো একটা কম্পিটিশনে একজন মাত্র চ্যাম্পিয়ন হবে জেনেও সবাই কি সমান গুরুত্ব নিয়ে সেই কম্পিটিশনটা জেতার চেষ্টা করতো? মানে আমাদের জীবনের কোনো অর্থই তো থাকতো না যদি এই আনসার্টেনিটিটা না থাকতো। সো আমি বলবো এই আনসার্টেনিটিটা নিয়ে এত বেশি ওভার থিঙ্কিং না করে বরঞ্চ এটাকে আমাদের এনজয় করা উচিত। যে হ্যাঁ আমি একবার ফেল করতেই পারি, আমি একবার ব্যর্থ হতেই পারি, কিন্তু আমি আমার এই ব্যর্থতা থেকে শিখবো, শিখে আমি আবার চেষ্টা করব এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সফল হব। সো আমার এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আমি জানি আপনি আপনার জীবনের অনেক বেশি সিরিয়াস, আপনি চাচ্ছেন আপনার জীবনে পরিবর্তন আসুক। তো আমি আপনাকে বলবো শুধু ভিডিওটা একবার দেখে রেখে দিবেন না, আপনি প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন, আপনি খাতা কলম নিয়ে বসেন এবং আপনি নোট করেন যে আমি যে টেকনিকগুলো বললাম এখান থেকে কোন টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ওভার থিঙ্কিং এর সমস্যাটা সমাধান করবেন এবং আপনি আপনার লাইফে এখন থেকে অ্যাকশন নেওয়া শুরু করবেন। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য ভবিষ্যতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।